কালুদা, একটা হাসির গল্প শোনাও না কালুদা। না না, আমি গল্প টল্প জানি না। আরে আমরা সবাই তোর কাছে একটা গল্পই তো শুনতে চেয়েছি, না তোর কাছে কেউ টাকা ধার চাইছে? আচ্ছা ফেলু, আমি গল্পটা বলবো আর তুই শুধু হ্যাঁ হ্যাঁ বলবি, কেমন? আরে এটা কোনো ব্যাপার হলো? তুই এবার গল্পটা বল, আমি হ্যাঁ হ্যাঁ বলবো। এক রাজ্যে এক রাজা ছিল। হ্যাঁ। তো রাজার একটা কুকুর ছিল। হ্যাঁ। আর সেই কুকুরটা প্রত্যেকদিন গু খেত। হ্যাঁ। তখন রাজা একদিন কুকুরটাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে ভালো করে বাঁধলো। হ্যাঁ। তারপর রাজা কুকুরটাকে জোরে জোরে মারতে মারতে বলল, আর গু খাবি? হ্যাঁ। আর গু খাবি? হ্যাঁ। আর গু খাবি? হ্যাঁ। আরে ফেলু, তুই কি সত্যি গু খাবি? হ্যাঁ। এই না না না, আমি কেন খাবো? ছি 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 ছি। এবার তোরা চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তাহারে কালু, গতকাল জরুরি কাজের জন্য তোকে একটা ফোন করেছিলাম। তোর স্ত্রী বলল তুই নাকি খাবার বানাচ্ছিস। তুই আমাকে পরে আর কল ব্যাক করলি না কেন? বেশি ভাব হয়ে গেছে তাই না? স্যার, আমার সাদা মনে কোনো রকমের ভাব নেই। আপনাকে আমি ফোন করেছিলাম, আপনার স্ত্রী মানে আমাদের ম্যাডাম বলল আপনি বাসনপত্র পরিষ্কার করছেন। এবার আমরা আমাদের পড়ায় ফিরে আসি। কালু, তুই বলতো ঘড়ি আর স্ত্রীর মধ্যে পার্থক্য কি? স্যার, একেবারে অবাস্তব পার্থক্য। ঘড়ি 24 ঘন্টা টিক টিক করে, আর স্ত্রী 24 ঘন্টা কাকের মতো কা কা করতেই থাকে। ঘড়ির এলার্ম একটা নির্দিষ্ট সময়ে বাজে, আর স্ত্রীর এলার্ম যে কোনো সময়ে বাজতে পারে। ঘড়ি বিগড়ে গেলে বন্ধ হয়ে যায়, আর স্ত্রী বিগড়ে গেলে মনে হয় ভূমিকম্প হচ্ছে। ঘড়ি খারাপ হয়ে গেলে মেকানিকের কাছে যায়, আর স্ত্রীর মন খারাপ হয়ে গেলে নাকের জল চোখের জল এক জায়গায় করে বাপের বাড়ি যায়। ঘড়ি চার্জ করার জন্য নতুন ব্যাটারি লাগাতে হয়, আর স্ত্রীকে চার্জ করার জন্য সারা মাসের ইনকাম তার হাতে দিলেই ফুল চার্জ হয়ে যায়। কালু, আমি তো দেখছি তোর স্ত্রী সম্পর্কে ভালো জ্ঞান আছে। এবার বলতো তোর স্ত্রী কেমন ধরনের মানুষ? স্যার, আমার স্ত্রী লোভী ধরনের মানুষ। এই তো সেদিন বাজারে ঘুরতে নিয়ে গেলাম, একটা দোকানের সাইনবোর্ডে দেখলো বিশাল বড় ছাড়। সিল্কের শাড়ি 10 টাকা, জামদানি 8 টাকা এবং সুতির শাড়ি 5 টাকা। স্যার, আমার স্ত্রী সাইনবোর্ডে পড়া মাত্রই আমার হাত ধরে নাচতে লাগলো, আর আমাকে বলতে লাগলো, ওগো কি বিশাল ডিসকাউন্ট, একদম অবিশ্বাস্য। আমাকে এক্ষুনি 300 টাকা দাও, আমি মনের মতো শাড়ি কিনে আনি। আমি তখন বললাম, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, সাইনবোর্ডটা ভালো করে পড়ো, ওটা লন্ড্রির দোকান। এবার বলতো গ্রামার কত প্রকার ও কি কি? স্যার, গ্রামার 3 প্রকার। কি কি? এক হচ্ছে যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। 2 হচ্ছে যারা বাংলাদেশে থাকে তাদেরকে বাংলা গ্রামার বলে। 3 হচ্ছে যারা বিদেশের গ্রামে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে। তাহারে কালু, এতগুলো পড়াশোনা করে সব শেষে চায়ের দোকান খুললি? তোর কি একটুও লজ্জা করলো না? আমারও মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। ছি 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 ছি। স্যার, সমাজে আপনার একটা নাম ডাক আছে, কারণ আপনি মাস্টার। এতদিন আমাদের যা পড়িয়েছেন তাতে চায়ের দোকান চালাবো না তো কি জাহাজ চালাবো? যত সব। ফেলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। আচ্ছা ফেলু, তোর সংসারের শান্তির কামনার জন্য কোন সাধু বা কোন ফকিরের কাছে গিয়েছিলিস? হ্যাঁ স্যার, আমার বাড়িতে খুব অশান্তি, তাই আমার এক বন্ধুর পরামর্শ নিয়ে এক মৌলবীর কাছে গিয়েছিলাম। গিয়ে মৌলবীকে আমার সব অশান্তির কথা খুলে বললাম। তারপর মৌলবী আমাকে বলল, কাল তোমার ঘরের উঠোন থেকে একটু মাটি সঙ্গে নিয়ে ঠিক এই সময় আবার আমার কাছে আসবে। পরের দিন মাটি নিয়ে গিয়ে মৌলবীকে দিলাম। মৌলবী আমার কাছ থেকে মাটি নিয়ে ঝাড়ফু দিয়ে আমাকে বলল, বাবা তুমি যদি রাগ না করো তাহলে সবকিছু খুলে বলছি। আমিও বললাম, মৌলবী সাহেব আমি কোনো রাগ করব না, আপনি আমাকে সবকিছু খুলে বলেন। এবার মৌলবী বলল, তোমার যে 2টো ছেলে আছে ওদের বাবা তুমি না, তোমার স্ত্রী যে এখন প্রেগন্যান্ট আছে ওটার জন্য তোমার এক প্রতিবেশী দায়ী। কিন্তু স্যার, এই কথাগুলো শুনেই আমার আর হাসি থামছে না। মৌলবী তখন রেগে গিয়ে আমাকে বলল, আচ্ছা তুমি কি পাগল নাকি, এসব শোনার পরেও তোমার হাসি পাচ্ছে? আমি তখন বললাম, মৌলবী সাহেব আমি কিছু বলতে চাই, আপনি শুনবেন তো? মৌলবী বলল, হ্যাঁ অবশ্যই শুনবো, বলেন। আমি বললাম, মৌলবী সাহেব আমি কাজের মধ্যে খুব ব্যস্ত ছিলাম, তাই আমার নিজের ঘরের মাটি আনতে ভুলে গিয়েছিলাম। ঠিক আপনার বাড়ির সামনে এসে আমার মনে পড়ে গেল, তাই তো আপনার বাড়ি থেকে মাটি এনে আপনাকে দিয়েছি।
আচ্ছা, ধরে নে একই রকম দেখতে যমজ বোনের সাথে তোর বিয়ে হলো, তাহলে তুই তোর বউকে চিনবি কি করে? স্যার, আমার কোনো সমস্যা নেই, আমার উপস্থিত বুদ্ধি দিয়ে ঠিক ধরে ফেলবো। প্রথমে দুজনকেই চিমটি কাটবো। যে রেগে যাবে সেটা হলো আমার বউ, আর যে মিষ্টি হাসবে সেটা হলো আমার শালি। পেঁচি, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। তুই বলতো স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য কি? স্যার, একজন স্বামী কারণে ও কারণে সব সময় তার স্ত্রীর রাগ ভাঙায়, কিন্তু স্বামী যখন নিজে রেগে যায় তখন তার স্ত্রী রেগে গিয়ে বলে, নিশ্চয়ই অন্য ডাইনির চক্করে পড়েছে, এখন তো আর আমাকে ভালো লাগবে না, আমি আর তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না, তুমি যাও নতুন ডাইনির কাছে, ও তোমাকে কোলে বসিয়ে খাওয়াবে। এবার বলতো বিবাহিত মহিলারা কেমন ধরনের হয়? স্যার, বিবাহিত মহিলারা হলো একদম অবলা প্রাণী। যেমন এই মহিলারা জিলাপির মতো সোজা, মরিচের মতো মিষ্টি, মশার মতো ভদ্র, বানরের মতো শান্ত, কাকের মতো সুন্দর, ইলিশের মতো কাঁটাহীন, সাপের মতো দয়াবান, বাথরুমের মতো পবিত্র, শয়তানের মতো সাধু, এসিডের মতো নিরাপদ। আর স্যার, আমার থেকেও ভালো একজন বিবাহিত পুরুষ বলতে পারবে। বাবা হাবলু, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। তুই বলতো মোবাইল ফোন কত সালে আবিষ্কার হয়? স্যার, মোবাইল ফোন 1973 সালে আবিষ্কার হয়। ভেরি গুড, ভেরি গুড। এবার বল ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্যার, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আচ্ছা বলতো একটি কুকুর কত বছর বাঁচে? স্যার, একটি কুকুর গড়ে 10 থেকে 15 বছর বাঁচে। হাবলু, আমি জানতাম বাবা তুই পারবি। ফটকে, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো আজকাল মানুষ পৃথিবীর বুকে লোভ লালসায় মেতে আছে, কিন্তু যেটা জানার পরেও কেউ মানতে চায় না, সেই জিনিসটি কি? স্যার, প্রতি সেকেন্ডেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ, আর সেটা হলো মৃত্যু। আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। আমাদের সামনের লাইন কতটা লম্বা, আবার সামনের লাইনে কতজন অপেক্ষা করছে সেটাও আমাদের কারোরই জানা নেই। ইচ্ছে করলেই আমরা কেউ লাইনের পিছনে গিয়ে দাঁড়াতে পারবো না, এদিকে আবার লাইন ভেঙে পালাতেও পারবো না। আর স্যার, এই সব নিয়ে আমরা একটুও ভাবি না। আজও আমাদের সমাজে কোনো মানুষ মারা গেলে কবরস্থানে কিংবা শ্মশানে সেই মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার পর সবাই তাড়াহুড়ো শুরু করে দেয়। এক একজন এক এক রকম কথা বলে। যেমন কেউ বলে আমার হাতে সময় নেই, আমাকে আবার এখান থেকে একটা জরুরি কাজে যেতে হবে। আবার কেউ বলে আমাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে আমার ব্যবসায় লস হয়ে যাবে। আবার কেউ দুঃখ প্রকাশ করে বলে আজকে আমি পুরো দিনটাই কোনো কাজ করতে পারলাম না। স্যার, সব থেকে বড় অবাক করা বিষয় হলো কেউ মন দিয়ে ভাবলই না আজ যে পৃথিবী ছেড়ে চলে গেছে কাল আমাকেও যেতে হবে। হাই রে দুনিয়া, সময় থাকতেও কেউ ভাবলো না। বাবা ফটকে, তুমি খুব সুন্দর সুন্দর কথা বলেছো। তোমার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। এত সুন্দর করে বলার জন্য আমি তোমাকে মন থেকে সেলুট জানাই বাবা। থ্যাংক ইউ স্যার। এবার বলতো শাশুড়ি মা কেমন হওয়া উচিত? স্যার, আমি তাহলে আমার শাশুড়ি মার কাহিনীটাই বলছি, আপনি মন দিয়ে শুনুন। আমি বিয়ে করার পর আমার সংসার জীবনে খুব অশান্তি হচ্ছিল। আমার বউ আমাকে কোনো মতেই স্বামী মানতে পারছিল না। আমাকে নিয়ে আমার বউয়ের এতটাই রাগ যে আমাকে খুন পর্যন্ত করতে রাজি। স্যার, তারপর একদিন আমার সাথে শুধু শুধু ঝগড়া করে বাবার বাড়ি চলে গেল। এবার বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মাকে ডেকে ঢেমনি মাগির মতো ভেঁ ভেঁ করে কাঁদতে কাঁদতে বলেছে, মা, আমি আমার স্বামীকে নিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমি ওকে খুন করতে চাই, কিন্তু আমি ভয় পাচ্ছি দেশের আইন আমাকে ছাড়বে না। কিন্তু মা, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমার স্বামীকে দুনিয়া থেকে গায়েব করে দেব। তখন আমার শাশুড়ি মা বলেছেন, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তোমার স্বামীকে মারার আগে তোমাকে কয়েকটা কাজ করতে হবে। তারপর আমার বউ শাশুড়িকে বলেছে, কি কাজ মা? আমি ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে পারি, তুমি শুধু একবার বলো মা, আমাকে কি করতে হবে? আমার শাশুড়ি মা তখন বলেছে, শোন, 1 নাম্বার কাজ হলো তোমাকে কিছুদিন খুব ভালো বউ হয়ে শান্তিতে থাকতে হবে, যাতে তোমার স্বামী মারা যাওয়ার পর তোমাকে কেউ সন্দেহ না করে। 2 নাম্বার কাজ হলো তোমার স্বামীর কাছে তোমাকে সুন্দরী দেখার জন্য সব সময় সেজেগুজে থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে তোমার স্বামীকে খুব ভালো করে যত্ন করতে হবে, যাতে তোমার কোনো ত্রুটি না থাকে। 4 নাম্বার হলো তুমি কোনো হিংসা করবে না,
তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে সে তোমাকে কিছু দিক আর না দিক, প্রয়োজনে তোমাকে তার জন্য নিজের টাকা খরচ করতে হবে। 6 নাম্বার হলো তার সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, সব সময়ের জন্য সুখ শান্তি বজায় রাখতে হবে। আর 7 নাম্বার হলো তোমার কাছে যা চাইবে সেটা সঙ্গে সঙ্গে দিতে হবে এবং তার পছন্দের খাবার তোমাকে রান্না করে খাওয়াতে হবে। স্যার, এরপর আমার শাশুড়ি মা মেয়েকে জিজ্ঞাসা করেছে, তুমি কি কিছুদিনের জন্য এই সব কাজ করতে পারবে? আমার বউ বলেছে, হ্যাঁ মা, এইটুকু কাজ আমার কোনো ব্যাপার না, আমি চোখ বন্ধ করে করতে পারবো। এবার শাশুড়ি মা বলেছে, ঠিক আছে মা, তাহলে তোমাকে একটা পাউডার দিচ্ছি, আর এই পাউডার প্রতিদিন তার খাবারের সাথে একটু একটু করে মিশিয়ে খাওয়ালে ধীরে ধীরে তোমার স্বামীকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। স্যার, তারপর আমার কাছে আমার বউ ফিরে আসার পর দুইজনের মধ্যে বিন্দু মাত্র ঝগড়াঝাটি নেই বললেই চলে। এবার 1 মাস পরে আমার বউ আবার বাবার বাড়ি চলে গেল। গিয়েই আমার শাশুড়ি মাকে কাঁদতে কাঁদতে বলেছে, মা, এখন আর আমার স্বামীকে মেরে ফেলার আমার কোনো ইচ্ছা নেই। আমি আমার স্বামীকে খুব ভালোবেসে ফেলেছি, কারণ আমার স্বামী পুরোপুরি বদলে গেছে। সে এখন আমার চোখে একজন খুব ভালো মনের মানুষ। মা, আমি তো তোমার দেওয়া বিষাক্ত পাউডার অনেকবার খাইয়েছি, এখন আমাকে সাহায্য করো, আমার স্বামীকে আমি কিভাবে বাঁচাবো। এবার আমার শাশুড়ি মা মেয়েকে বলেছে, ভয়ের কিছু নেই মা, তুমি কোনো চিন্তা করো না। আমি যে তোমাকে পাউডার দিয়েছিলাম সেটা হলো হলুদের গুঁড়ো, যেটা খেলে তার কোনো মৃত্যুর কারণ হবে না। সত্যি কথা বলতে কি, তুমি নিজেই ছিলে এমন একটা বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। মা, আমিও সংসার করেছি, কিন্তু তোমার মতো আমার স্বামীর সঙ্গে এই রকম আচরণ করিনি। আমি হয়তো আগে এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু তুমি একটা কথা মাথায় ঢুকিয়ে রেখো, সবার প্রথম তোমার নিজের ভুলগুলো সংশোধন করে দেখবে, তোমার সংসার সুখ শান্তিতে ভরে যাবে, যা তুমি কোনোদিনও স্বপ্নেও ভাবনি। এবার যাও, গিয়ে মন দিয়ে স্বামীর সেবা করো, স্বামী হলো তোমার স্বর্গ নরক। ফটকে, আসলেই তুই খুব ভাগ্যবান যে এমন একটা চরিত্রবান শাশুড়ি মা পেয়েছিস। এই রকম শাশুড়ি মা যদি প্রত্যেক ঘরে ঘরে হয়, তাহলে বর্তমানে যে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, আর ডিভোর্স হবে না বললেই চলে। প্রত্যেকটা সংসার শান্তির বাগিচা হয়ে যাবে। আজকের মনে তোদের ছুটি, আমি এখন আসলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা টুক করে লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন। আর আমাদের সবথেকে বড় দুঃখের বিষয় হলো, ভিডিও তো আমাদের হাজার হাজার মানুষ দেখছে, কিন্তু অলসতা করে কেউ সাবস্ক্রাইব করছে না। আমি তাদেরকে বলতে চাই, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ একটা ভিডিও বানাতে আমাদের দিনরাত খুব মেহনত করতে হয়। আশা করি আমাদের কষ্টটা বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই খিলখিলিয়ে হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।